মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় ভারতীয় ওমরা যাত্রীবাহী বাস ৪২ আরোহীর সবাই নিহত। কঙ্গোতে নিষেধাজ্ঞা অমান্য করে খনিতে প্রবেশ, সেতু ধসে নিহত ৮০, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। এবং গাজায় আরও গভীর হচ্ছে মানবিক সংকট, একদিকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বাড়ছে, অন্যদিকে প্রবল বৃষ্টিতে লাখো মানুষের ভোগান্তি চরমে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনে বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। সৌদি আরবে বাস ও ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে ৪২ ভারতীয়। স্থানীয় গণমাধ্যমের বরাতে সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় সোমবার ভোরের দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অন্য আরেকটি ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। এরপর বাসটিতে আগুন ধরে যায়। বাসটি মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে বাসটিতে থাকা বেশিরভাগ যাত্রী ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে যাওয়া ওমরা যাত্রী। সংবাদ মাধ্যম খলিজ টাইমস জানায়, যাত্রীদের বড় অংশ হায়দ্রাবাদের বাসিন্দা। তেলেঙ্গানার হজ কমিটির ধারণা, বাসে থাকাদের মধ্যে ২০ জন নারী ও ১১ জন শিশু ছিল। দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রীরা ঘুমাচ্ছিল বলেও দাবি করে তেলেঙ্গানার হজ কমিটি। তেলেঙ্গানার সরকারি তরফে জানানো হয়, রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে তারা। নয়াদিল্লিতে কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে নির্দেশ দিয়েছেন তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর একটি তামা ও কোবাল্ট খনিতে সেতু ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছে অন্তত ৮০ জন। শনিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় লুয়ালাবা প্রদেশের কালন্ডো খনিতে এ ঘটনা ঘটে বলে জানায় কঙ্গোর প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী রোয়া কাউম্বে মায়ন্ডে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারী বৃষ্টি ও ভূমিধসের ঝুঁকি থাকায় খনিতে প্রবেশের নিষেধাজ্ঞা থাকার পরেও তা অমান্য করে সেখানে প্রবেশ করে শ্রমিকরা। গাজায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে। একদিকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বাড়ছে, অন্যদিকে প্রবল বৃষ্টিতে ত্রাণ না পাওয়া অস্থায়ী আশ্রয়গুলোতে থাকা মানুষদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এমন অবস্থায় ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি আর কতদিন টিকবে সে বিষয়ে তিনি নিশ্চিত নন। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুদ্ধবিরতির পর ভারী বর্ষণে ডুবে যাওয়া তাঁবু আর অস্থায়ী আশ্রয়ে কোনো রকমে দিন পার করা মানুষগুলোর ওপর এ যেন এক নতুন দুঃস্বপ্ন। রোববার খান ইউনিসের পূর্বাঞ্চলে হামলার পাশাপাশি রাফা ও গাজা শহরের জেইতুন এলাকায়ও হামলা করে ইসরায়েলি বাহিনী। যদিও তথাকথিত ইয়েলো লাইনের ভেতরে এসব অঞ্চলে যুদ্ধবিরতির অংশ হিসেবে সেনা প্রত্যাহার করা হয়েছিল। গাজার দক্ষিণে খান ইউনিসে ইসরায়েলি বোমা হামলায় এদিন নিহত হয় অন্তত ৩ ফিলিস্তিনি। ইয়েলো লাইনের ভেতরে চলা অভিযান, ঘরবাড়ি ধ্বংস, রাতভর গোলাগুলি আর বৃষ্টির পানিতে ডুবে যাওয়া আশ্রয়, সব মিলিয়ে গাজার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। জাতিসংঘ বলছে, যুদ্ধ শুরুর পর গাজার ৮০% ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ভয়াবহ শীত আর প্লাবনে উপত্যকায় অবস্থান করা ১৩,০০০-এর বেশি পরিবার এখন অসহায়। এরপরেও গাজা এখনও তাঁবু এবং অনেক প্রয়োজনীয় সামগ্রী ঢুকতে দিচ্ছে না জায়নবাদীরা। বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে ধসে পড়ার ঝুঁকিতে গাজা শহরের ভাঙাচোরা ভবনগুলো, উপকূলের কাছে থাকা তাঁবুগুলোও ভেসে যাওয়ার শঙ্কায় আছে। এদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, গাজার এই যুদ্ধবিরতি ঠিক কতদিন থাকবে তা তিনি জানেন না। হামাস এখনো ৩ বন্দীর মরদেহ ফেরত দেয়নি বলেও দাবি করেছেন নেতানিয়াহু। আগামী একদিনের মধ্যেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উঠছে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব, যেখানে উল্লেখ আছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বাসযোগ্য পথ নিশ্চিত করার কথা। তবে নেতানিয়াহু বলছেন, ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতায় তিনি অটল। অধিকৃত পশ্চিম তীরেও থামেনি ইসরায়েলি সহিংসতা। গাজায় তথাকথিত যুদ্ধবিরতি চললেও হামলা আর মানবিক বিপর্যয় যেন থামছেই না। ত্রাণ সীমাবদ্ধতা, বন্যা আর ভয়াবহ শীত মিলিয়ে জীবন মৃত্যুর লড়াইয়ে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন নাম। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। ভয়াবহ খরার কবলে ইরান, আর এই খরা রোধে বৃষ্টি নামাতে কৃত্রিমভাবে মেঘে নির্দিষ্ট রাসায়নিক কণা ছড়ানোর মাধ্যমে
দেশটিতে শুরু হয়েছে ক্লাউড সিডিং অভিযান। ইরান জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ 89% কমে গিয়েছে। কর্তৃপক্ষের তরফে বলা হয়, ক্লাউড সিডিং অভিযানের মাধ্যমে পানির রেশনিং শুরু করতে হতে পারে। বৃষ্টি না হলে কিছু এলাকায় মানুষ সরিয়ে নেওয়ার প্রয়োজনও হতে পারে। প্রাথমিকভাবে উর্মিয়া লেক বেসিনে ক্লাউড সিডিং চালানো হয়েছে। জলাধারগুলো এক অঙ্কের সক্ষমতায় নেমে যাওয়ায় আরও ফ্লাইট পরিকল্পনা রয়েছে। কয়েক দশকে সবচেয়ে ভয়াবহ খরার মুখোমুখি হয়েই আকাশে ক্লাউড সিডিং ফ্লাইট চালানো শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরান। অভিবাসীদের লাগাম টেনে ধরতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার। এবার অ্যাসাইলাম ও অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিল যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে দেশটিতে বর্তমানে যারা শরণার্থীর মর্যাদা পান তাদের স্থায়ী বসতির সময় 5 বছর থেকে বাড়িয়ে 20 বছর করার পরিকল্পনা রয়েছে। তবে নতুন নীতির কারণে আশ্রয় প্রার্থীরা নানা ধরনের সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মূলত এ ধরনের আইনের মাধ্যমে দেশটিতে অবৈধ অভিবাসীদের সংখ্যা কমানো সম্ভব হবে। এছাড়া ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে আসা অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ ঠেকানো, হোটেলে আশ্রয় প্রার্থীদের জন্য সরকারের যে ব্যয় হয় তা কমানো এবং কম সংখ্যক আশ্রয় প্রার্থীকে স্থায়ী বসতির অনুমতি দেওয়াও সহজ হবে। এটি বাস্তবায়ন হলে তা হবে অনেকটা ইউরোপের আরেক দেশ ডেনমার্কের অভিবাসন নীতির মতো। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ এ নিয়ে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সমালোচকেরা বলছেন, যুক্তরাজ্যে গত 2 বছরে আশ্রয় প্রার্থীদের আবেদনের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এবছরের জুন পর্যন্ত আগের 1 বছরে দেশটিতে 1,11,084 জন আশ্রয় প্রার্থী আবেদন করেছেন। শুধু তাই নয়, আশ্রয় প্রার্থীর সংখ্যা পাল্লা দিয়ে ক্ষমতাসীন লেবার সরকারের উপর চাপ বাড়ছে। সরকার জানিয়েছে, তারা যুক্তরাজ্যকে আশ্রয় প্রার্থীদের সহজ গন্তব্যে পরিণত করতে চায় না। এছাড়া চাপের মুখে ব্রিটিশ সরকার নিজেদের 1.5 দশকের পুরনো ইউরোপীয় আইন, সামাজিক সুবিধা এবং স্থায়ী বসতির নীতি পর্যালোচনার ঘোষণা দিয়েছে। সরকার মনে করছে, শরণার্থীর মর্যাদা পরিবর্তন করা দরকার। এটাকে স্থায়ী নিশ্চয়তার পরিবর্তে অস্থায়ী ও শর্ত সাপেক্ষ করার প্রয়োজন বলেও মত দেন বিশেষজ্ঞরা। নতুন নীতির বিষয়ে এক বিবৃতিতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশে বর্তমানে বিপুল সংখ্যক অবৈধ প্রবেশকারী রয়েছে। তার সঙ্গে ছোট ছোট নৌকাতে চড়ে নিয়মিতভাবে অনেক আশ্রয় প্রার্থী প্রবেশ করছেন। তাদের দেওয়া আবাসন, সাপ্তাহিক ভাতা এবং স্থায়ী বসবাসের অনুমতি বজায় থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নতুন নীতি বাস্তবায়ন হলে যেসব আশ্রয় প্রার্থী যুক্তরাজ্যে কাজ করতে পারেন এবং নিজেদের ভরণ পোষণ বহনে সক্ষম, তাদের আবাসন বা ভাতা দেওয়া হবে না। এছাড়া যাদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে, অধিকাংশ ক্ষেত্রে তাদের স্থায়ী বসতি স্থাপনের অনুমতি দেওয়া হবে না। বরং তারা যেসব দেশ থেকে এসেছেন তা নিরাপদ বলে মনে হলে তাদের সেখানে ফেরতও পাঠানো হতে পারে। নিজেদের পরিকল্পনাকে আধুনিক যুগের আশ্রয় নীতির সবচেয়ে বড় সংস্কার হিসেবে উল্লেখ করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইমরুল হাসান, RTV। বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চালকবিহীন রোবোট্যাক্সি সেবা দিয়ে আসছে আলফাবেটের মালিকানাধীন গুগলের প্রতিষ্ঠান ওয়েমো। এবার লন্ডনে সেই সেবা চালু করেছে তারা। তবে পূর্ণমাত্রায় বাণিজ্যিকভাবে বিস্তৃত হওয়ার জন্য এখনও প্রয়োজন সরকারের চূড়ান্ত অনুমোদন। এ বিষয়ে আরাফাত ইয়াসার জানাচ্ছেন বিস্তারিত। চালকবিহীন রাইড হেলিং সেবা আন্তর্জাতিকভাবে নতুন নয়। ফিনিক্স থেকে সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস থেকে অস্টিন, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় শহরে সফলভাবে চলছে ওয়েমোর রোবোট্যাক্সি। এইবার সেই তালিকায় যুক্ত হয়েছে ইউরোপের ব্যস্ত শহর লন্ডন। ওয়েমো জানিয়েছে, লন্ডনের রাস্তায় তাদের স্বচালিত গাড়ি এখন সক্রিয়ভাবে চলাচল করছে। যদিও প্রাথমিকভাবে প্রতিটি গাড়িতে রয়েছেন একজন মানব নিরাপত্তা চালক। পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিষেবা দেওয়ার আগে সম্পন্ন করতে হবে প্রয়োজনীয় মূল্যায়ন ও লাইসেন্সিং প্রক্রিয়া। পাশাপাশি সেবাটি বিস্তৃত করার লক্ষ্যে স্থানীয় ও জাতীয় নীতি নির্ধারকদের সঙ্গে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে।
লন্ডনের সেবা চালাতে হলে ওয়েমোকে মানতে হচ্ছে যুক্তরাজ্যের স্বয়ংক্রিয় গাড়ির নতুন নিরাপত্তা নিয়ম, যেখানে স্বয়ংক্রিয় যানবাহনের সক্ষমতা হতে হবে সতর্ক ও দক্ষ মানব চালকের সমতুল্য। সেই সঙ্গে কঠোর নিরাপত্তা পরীক্ষা ও ট্রান্সপোর্ট ফর লন্ডন TfL এর সব লাইসেন্সিং বিধিনিষেধও মেনে চলতে হবে। যে সংস্থা লন্ডনের ঐতিহ্যবাহী ব্ল্যাক ক্যাপস থেকে শুরু করে উবার সবাইকেই তদারকি করে থাকে। এদিকে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে লন্ডনবাসীদের মধ্যে। কেউ স্বাগত জানাচ্ছেন নতুন প্রযুক্তির আগমনকে, আবার অনেকেই প্রশ্ন তুলছেন লন্ডনের ব্যস্ত ও জটিল ট্রাফিক পরিস্থিতিতে ঠিক কতটা নিরাপদ হবে চালকবিহীন ট্যাক্সি। বিশেষ করে সাইকেল লেন, সংকীর্ণ রাস্তা আর অতিরিক্ত ভিড়ের মধ্যে স্বচালিত গাড়ির মানিয়ে নেয়ার ক্ষমতা এখনও বড় পরীক্ষা। জাপানে চলতি বছরে আন্তর্জাতিক সম্প্রসারণের প্রথম পদক্ষেপ নিলেও সেখানে এখনো বাণিজ্যিক সেবা শুরু হয়নি। তবে লন্ডনের সফল কার্যক্রম ভবিষ্যতে যুক্তরাজ্য সরকারের 2026 সালের স্বয়ংক্রিয় ট্যাক্সি ও বাস পরিষেবার ছোট আকারে পাইলট প্রোগ্রামে ওয়েমোর অংশগ্রহণের পথ খুলে দিতে পারে। তাই কঠোর সরকারি মূল্যায়নে উত্তীর্ণ হওয়াই ওয়েমোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরাফাত ইয়াসার, RTV। সংবাদ শেষ করব চীনের সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধানের খবর দিয়ে। গেল 70 বছরের মধ্যে সবচেয়ে বড় একক স্বর্ণের মজুদের সন্ধান পেয়েছে চীন। দেশটি জানিয়েছে 1949 সালের পর দেশটির উত্তর পূর্বাঞ্চলে আবিষ্কার হওয়া স্বর্ণের এই একক মজুদটি দেশের ইতিহাসে সবচেয়ে বড়। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। চীনের লিয়াওনিং প্রদেশে সন্ধান মিলেছে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় স্বর্ণের মজুদ। লিয়াওদং অঞ্চলের দাদঙ্গ খনিতে পাওয়া গেছে সম্ভাব্য 1444 টনেরও বেশি স্বর্ণ। দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানায়, সমুদ্রপৃষ্ঠ থেকে 720 মিটার উচ্চতার উপরে থাকা এই খনিতে মজুদ রয়েছে 258 কোটি টন আকরিক, যেখানে প্রতি টনে গড়ে স্বর্ণ পাওয়া যাবে 0.56 গ্রাম। প্রাথমিক হিসাব বলছে এসব স্বর্ণের বাণিজ্যিক ব্যবহারে অর্থনৈতিকভাবে বেশ লাভবান হওয়া যাবে, তাই এরই মধ্যে উত্তোলনের অনুমোদন দিয়েছে সরকার। দাদঙ্গ স্বর্ণখনি আবিষ্কার আমাদের কৌশলগত স্বর্ণ মজুদকে আরও শক্তিশালী করেছে, পাশাপাশি গভীর স্তর এবং পুরনো খনিজ ভিত্তিক অঞ্চলগুলোতে অনুসন্ধানের নতুন দিগন্ত খুলে দিয়েছে। লিওদাংকে বিশ্বমানের স্বর্ণ উৎপাদন অঞ্চলের রূপ দিতে এই খনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতি পুনরুত্থানে এই আবিষ্কার নতুন গতি যোগ করবে বলেই আশা করছে বেইজিং। ইতোমধ্যেই বৈশ্বিক খনি বাজারেও চীনের দাদঙ্গ স্বর্ণখনি মনোযোগ কেড়েছে। ইমতিয়াজ আহমেদ, RTV। দর্শক, এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।